প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি আখতারুজ্জামান। আমাদের সাথে আছেন আজকে বাংলা ভিশনের স্পোর্টস রিপোর্টার এবং আমাদের সহকর্মী আলিফ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। স্বাগত আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই আজকে সুপার 8 পর্বের তৃতীয় ম্যাচ মাঠে গড়িয়েছে। এখনো মাঠে গড়ায়নি, 12 মিনিট বাকি আছে। ইতিমধ্যে টস হয়ে গেছে, মুখোমুখি হয়েছে ভারত এবং আফগানিস্তান। এই দুই দলের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচ খেলবে, সুতরাং বাংলাদেশ দলও এই ম্যাচের দিকে নজর রেখেছে, বাংলাদেশের ভক্তরাও এই ম্যাচের দিকে নজর রেখেছে। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, সুপার 8 পর্ব কিন্তু বাংলাদেশেরও শুরু হচ্ছে ঠিক রাত পোহালে। আগামীকাল ভোর 6:30টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে নাজমুল হাসান শান্তরা। সেই ম্যাচ ঘিরে আসলে আবারও বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটাররা আছে বা বোলারদের যে ফর্মে আছে, সে সকল বিষয়ে বাংলাদেশের সম্ভাবনা, প্রত্যাশা বা আশঙ্কার জায়গায় কি কি, সে সকল বিষয়ে কথা বলবো আমরা আলিফ ভাইয়ের সঙ্গে। এর আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই লাইভটি চলাকালীন আপনারা আগামীকাল ভোরে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে কে জিততে পারে তা প্রেডিকশন করে কমেন্ট করে জানিয়ে নিতে পারেন, জানিয়ে জিতে নিতে পারেন বাংলা ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। তো লাইভটি শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের প্রেডিকশনের দলটি। তো আলিফ ভাই, রাত পোহালে বাংলাদেশের ম্যাচ এবং সুপার 8 পর্ব শুরু হবে। তো আপনি তো খেলার বিভিন্ন ধরনের আসলে অনেক স্ট্যাটিস্টিক্স বা খেলাধুলা দেখে সবকিছু করলেন। তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং লাইন কিন্তু খুব ভালো, আমাদেরও বোলিং লাইন ভালো, কিন্তু আমাদের যে ভালো বোলিং লাইন, এর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার যে ব্যাটাররা আছে তারা আসলে কতটুকু মোকাবেলা করতে পারবে, বাংলাদেশি বোলাররা কিভাবে ফেস করতে পারবে, একটু যদি আপনি দেখেন। অ্যান্টিগার যে পিচটা, সেই পিচটা মানে আমরা যদি আগের পরিসংখ্যান দেখি তাহলে পিচের গড় স্কোর মাত্র 130, কিন্তু সেটা থেকে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই টি-20 বিশ্বকাপে মোট যতগুলো ম্যাচ এই ভেন্যুতে হয়েছে সবগুলোতেই মূলত ব্যাটাররা ভালো মানে ব্যাটাররা সুযোগ পেয়েছে। ব্যাটিং মঞ্জু পিচ ছিল, স্পেশালি লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি, গতকালের ম্যাচটা যেখানে হচ্ছে ইউএসএ এবং সাউথ আফ্রিকা খেলেছে, সেখানে কিন্তু দুই পক্ষই ভালো রান করেছে এবং দুই দলের ব্যাটাররাই কিন্তু শর্টস খেলতে পেরেছে। তো যে কথাটা বললেন যে আপনি এই যে বোলিং এর কথাটা, যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা বাংলাদেশের বোলারদের বিপক্ষে কেমন করবে, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের তুলনায় কিন্তু হিটিং এ পারদর্শী, এটা আপনিও জানেন আমিও জানি। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত, আমার মতে উচিত, স্কোয়াড একটা চেঞ্জ আনা, যদিও উইনিং যে একটা মোমেন্টাম থাকে, একটা কম্বিনেশন থাকে, সেটা ব্রেক করা উচিত না, কিন্তু এই ম্যাচের জন্য যেহেতু আপনার প্রত্যেকটা ম্যাচে ডিফারেন্ট একটা অপোজিশন আপনি পাবেন, এই ডিফারেন্ট অপোজিশনের ক্ষেত্রে আপনার হচ্ছে সেক্ষেত্রে প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হওয়া উচিত। আর সেক্ষেত্রে আমার মতে জাকের আলী বর্তমানে বাংলাদেশের তেমন ভালো ফর্মে নেই, সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তিনি সেই হিসেবে পারফর্ম করতে পারেনি। শুধুমাত্র এই টি-20 বিশ্বকাপ না, বরং আমরা যদি দেখি যে ইউএস এর বিপক্ষে সিরিজে জাকের আলীর সামনে সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশকে ম্যাচ জেতানো, তিনি সেটা করতে পারেননি। সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু একটা ব্যাটসম্যান ফর্মে নেই, সেক্ষেত্রে তার বদলে আপনি এই জায়গায় আমাদের অপশন আছে, শেখ মেহেদী অপশন আছে, তাকে দিয়ে আপনি কি করাতে পারেন, তাকে দিয়ে আপনি ব্যাটিংও করাতে পারেন, পাশাপাশি হচ্ছে তার যে অফ সেটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কার্যকরী হবে, প্রমাণিত। এবং আপনার যদি আমরা দেখি যে ডেভিড ওয়ার্নার, আমার কাছে কিছু পরিসংখ্যান আছে, চলমান টি-20 বিশ্বকাপে অফ স্পিনারের বিপক্ষে ডেভিড ওয়ার্নার 4 ম্যাচে আউট হয়েছেন 2 বার, আর তিনি রান করেছেন 27 বলে 30। সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি যে অফ স্পিনারের বিপক্ষে বর্তমানে ডেভিড ওয়ার্নার কিছুটা স্ট্রাগল করছেন। আর আমরা জানি যে সেনা দেশগুলোর ক্রিকেটাররা এমনি স্পিনের বিপক্ষে কিছুটা স্ট্রাগল করেন। আবার আরেকটা পরিসংখ্যান আপনাকে বলি, আমরা আসবো একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটু পরে মাঠে নামবে ইন্ডিয়া এবং আফগানিস্তান। এই ম্যাচে ইতিমধ্যে টস হয়ে গেছে, টসে ভারত টস জিতে ব্যাটিং নিয়েছে, তারা আগে ব্যাটিং করবে, আফগানিস্তানকে আগে বোলিং করতে হবে। এবারের বিশ্বকাপে আমরা ম্যাক্সিমাম দেখেছি যারা টসে জিতছে তারা আসলে ফিল্ডিং এ টার্গেটে খেলার একটা প্রবণতা দেখা গিয়েছে, কিন্তু ভারত এক্ষেত্রে ব্যতিক্রম হলো, তারা আসলে টার্গেট দিতে পছন্দ করেছে। দেখা যাক তারা আসলে কতটুকু এগোতে পারে। আজকের ম্যাচে 2টা পরিবর্তন আছে, বা ইন্ডিয়া দলও একটা পরিবর্তন এনেছে এবং আফগানিস্তান দলও তাদের একাদশে একটা পরিবর্তন এনেছে। আফগানিস্তান করিম জাহাদকে বসিয়ে রেখেছে, তাই তো, তাদের বসিয়ে রেখে তারা হযরতুল্লাহ জাজাইকে ডেকে এনেছে এবং কুলদীপ, আজকে মনে হয় ভারতীয় কাছে কুলদীপ যাদবকে আনা হয়েছে মোহাম্মদ সিরাজের পরিবর্তে। সুতরাং মনে হচ্ছে একটু সুপার 8 একটু ভিন্ন ধর্মী পরিকল্পনা নিয়ে ভারত মাঠে নামছে। তো আফগানিস্তান এবং ভারত 2 দলের যেহেতু পরিবর্তন আনছে, এই পরিবর্তন মনে হয় বাংলাদেশও আনতে পারে।
যদিও কারণ এই টিমকেই তো ফেস করতে হবে বাংলাদেশকে এই গ্রুপেই। তো আলিফ ভাই আপনি আসলে বলছিলেন পরিসংখ্যানের কথা। আরেকটি যদি পরিসংখ্যান বলি যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ, তিনিও কিন্তু অফ স্পিনের বিপক্ষে, যদিও ডানহাতি ব্যাটার, তারপরে তিনি অফ স্পিনের বিপক্ষে স্ট্রাগল করেন। আন্তর্জাতিক টি-20তে তার অফ স্পিনারের বিপক্ষে রেকর্ড স্ট্রাইক রেট হচ্ছে 76.00, আর যদি আমরা ঘরোয়া টি-20তে দেখি তাও 100-র কম, মাত্র 95.7। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মানে যেহেতু টপ অর্ডার একটা দলের ব্যাটিং এর মেরুদণ্ড, সেক্ষেত্রে আপনার যদি শুরুতেই যদি আপনি ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে ফেরাতে পারেন তাহলে কিন্তু সোনা সোহাগা হবে। আপনার কথা নিয়ে আসলে একটু বলতে হয় যে টপ অর্ডার হচ্ছে একটা টিমের ব্যাটিং এর মেরুদণ্ড, তাই না? তার মানে আমরা বলবো যে আমরা মেরুদণ্ডহীন ভাবে ব্যাটিং করছি বিশ্বকাপে, আমি কি এটা বলতে পারি কিনা আপনার কথা অনুযায়ী? বলা যায়, আসলেই বলা যায় আমরা মেরুদণ্ডহীন বিশ্বকাপ খেলছি, আমাদের টপ অর্ডারে যে হারে ব্যর্থ। তো আজকে আমাদের ইস্যু ছিল, আলোচনার ইস্যু ছিল সুপার 8-এ বাংলাদেশের ম্যাচ শুরু হচ্ছে, অস্ট্রেলিয়ার সামনে কি শান্ত বা লিটনরা দাঁড়াতে পারবে? একটা প্রশ্ন রেখেছি আমরা। প্রশ্নটা দর্শকদের উদ্দেশ্যে না, প্রশ্নটা ঠিক আপনার উদ্দেশ্যে, যে আসলে বাংলাদেশের ব্যাটিং, আপনি এখন তো কথা বলেন এতক্ষণ ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন এবং আমাদের বোলিং লাইন নিয়ে। তো অস্ট্রেলিয়ার কিন্তু বোলিং লাইন আছে, মিচেল স্টার্ক আছে, জশ হ্যাজেলউড আছে, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা এবং অ্যাস্টন আগার বা মার্কাস স্টোয়নিস, তারা কিন্তু সবাই আসলে ভালো খেলছে। আমরা দেখেছি অস্ট্রেলিয়াও তাদের ব্যাটাররা এখনো জ্বলে ওঠেনি, আমরা যে অস্ট্রেলিয়াকে চিনি সেই অস্ট্রেলিয়া এখনো জ্বলে ওঠেনি, কিন্তু বোলাররা কিন্তু আসলে এখনো আগুনে পারফর্ম আছে। তো এই যে বোলিং লাইন কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড বা জাম্পার বিরুদ্ধে আসলে কি করবে? এমনিতেই লেজি গবর অবস্থা, শান্ত, লিটন বা সৌম্য, তানজিদ তামিম যা বলে না কেন, পাশাপাশি টপ একটু হয়তো আলো ছড়ানোর চেষ্টা করেছে সাকিব, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়। তো এর মধ্যে আসলে কি মনে হচ্ছে আপনার কাছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে শুরুতে একটা পুরনো একটা ঘটনা আপনাকে বলি। মিচেল স্টার্কের যে ডেবু ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে মানে আন্তর্জাতিক টি-20 ডেবুর কথা বলছি, সেই ম্যাচে মিচেল স্টার্ক প্রথম উইকেটটা নিয়েছিলেন ইমরান নাজিরের। সেই সময় ইমরান নাজির 2012 বিপিএল খেলে যায়, তো এরপর তার হাতে মানে তিনি যথেষ্ট ফর্মে আছেন, কিন্তু মিচেল স্টার্ক যেভাবে আউট করেছেন, ফুলার লেন্থের একটা বল ছিল, ভেতরে এসেছে এবং ইমরান নাজির পুরোপুরি বিট হয়েছেন বোল্ড। এবং আমরা যদি লিটন দাসের সমসাময়িক ইনিংস গুলো দেখি বা তিনি যেভাবে আউট হচ্ছেন দেখি, লিটন দাস সেম ক্যাটাগরিতে আউট হচ্ছেন এবং ভেতরে আসা বল তিনি ফেস করতে যথেষ্ট সমস্যা পড়ছেন, যেটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও দেখেছি টি-20 সিরিজে, যে লিটন দাস দিলশান মাধুশঙ্কর বল কিন্তু ঠিকমতো খেলতে পারেননি, ভেতরে আসা বল, এবং সবার বিপক্ষে তার এই সমস্যা। সেক্ষেত্রে মিচেল স্টার্কের আমার মনে হয় যদি বাংলাদেশ ব্যাটিং করে, বাংলাদেশ ব্যাটিং করবেই, বাংলাদেশ শুরুতে ব্যাটিং করুক বা সেকেন্ডে ব্যাটিং করুক, লিটন দাসকে আমার মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং এ খেলানো উচিত না, কারণ মিচেল স্টার্ক নতুন বলে কেমন ভয়ানক আমরা জানি, কিন্তু যদি ওনাকে রাখতে হয় স্কোয়াডে তাহলে উনি যদি মিডল অর্ডারে আসেন, আর সব থেকে ভালো হয় জাকের আলী যে পজিশনে ব্যাট করেছেন সেখানে আসলে লিটন, আমরা বলতে চাই যে মহেন্দ্র সিং ধোনির কায়দায় যে আসলে ফিনিশার একটা পদে আমি যদি পজিশনে আমি যদি লিটনকে খেলা যায় তো আচ্ছা ভালো। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অনেক দর্শক আছে আমাদের সাথে এবং হচ্ছে অনেক কমেন্টও আসছে। আপনারা জানতে চাচ্ছেন বাংলাদেশের খেলার খবর। আসলে বাংলাদেশ ভার্সেস খেলা আছে আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ভোর 6:30টায় ম্যাচটি শুরু হবে। এবং একই সাথে আপনাদের আরেকটু সুসংবাদ দিয়ে নিই, যারা আসলে ক্রিকেট দেখেন, আমি জানি তারা ফুটবলেরও আসলে অনেক ভালোবাসেন। আগামীকাল আর্জেন্টিনাও মাঠে নামবে, কোপা আমেরিকার ম্যাচ আছে ভোর 6টায় কানাডার বিরুদ্ধে। তার মানে আর্জেন্টিনা এবং বাংলাদেশ যারা ভক্ত তাদের আসলে সকাল 6টা থেকে টিভি পর্দায় বা মোবাইলের স্ক্রিনে চোখ রাখতে হবে। প্রিয় দর্শক, আমি একটি কমেন্ট পড়ি যে কাল খেলা কিন্তু 6:30টায়, আবার বললাম। আবু সাইদ জানতে চেয়েছেন তিনি আমাদের কমেন্টে, কালকে খেলা কয়টা বাজে? 6:30টায়। এমডি সুমন তিনি আপনি বলেছেন যে লিটনের ফরমেশন চেঞ্জ করার কথা, কিন্তু একজন এখানে আমাদের এমডি সুমন তিনি বলছেন লিটনকে বাদ দিলে ভালো হবে। আসলে ভালো মন্দ আসলে আমরা অনেক প্রিয় দর্শক, আসলে আপনারা আমরা যেভাবে আসলে খেলাকে বিচার করি, আসলে মাঠটা আসলে ওরাও চায় যে ভালো করতে, কিন্তু কেন যেন হচ্ছে না। যদিও লিটন কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের নায়ক। মুস্তফা জাফর হায়দার, আপনার একটু কমেন্ট পড়ি। স্বাগত জানাচ্ছি আপনাদের, ধন্যবাদ আপনাকে। তবে কোচ বলেছেন বাংলাদেশ সুপার 8-এ উঠেছে, বাকিটা বোনাস, বাংলাদেশের জন্য নেগেটিভ সবকিছু। আচ্ছা, আপনি একটি ভালো কথা বলেছেন, আমরা আমাদের আলোচনার টপিক আজকে এটা আসবে যে একজন কোচ যখন এইভাবে বলে, আলী ভাই আপনাকে আমি বলি যে একজন কোচ যখন বলে আমাদের লক্ষ্য ছিল তৃতীয় পর্ব মানে সুপার 8 পর্ব, সেখানে আমরা উঠে গেছি, এখন যা হবে তা বোনাস। মানে এখন যদি হতছাড়া ব্যাটিং করে, হতশ্রী বোলিং ফিল্ডিং যাই করুক না কেন, কোচ বলবে যে না আমরা লক্ষ্য নিয়ে গেছিলাম উত্তরা পর্যন্ত, উত্তরায় গেছি, এরপরে আমাদের আর গাজীপুর যাওয়া দরকার নেই, গেলে গেলাম নাইলে নাই। তাহলে এই যে একটা কোচের বা একজন গার্জিয়ান তার যদি এরকম প্রবণতা হয়, এটা আসলে কি, এটা দলের অন্যান্য যে ক্রিকেটার আছে তাদের জন্য কি একটা
মানে কি আপনি জবাবদিহিতাহীন একটা পজিশনে ছেড়ে দিলেন, যেখানে বললো কি আমাদের স্টুয়ার্ট ল ইউএস এর কোচ, সে কি বলছে আমাদেরকে হয়তো আবার ওই অফিসে ফোন করতে হবে যে আপনার ক্রিকেটারকে বা অমুককে একটু ছুটি বাড়ায় দেন, কারণ কি আমরা এখন সুপার 8-এ এসেছি। মানে ওদেরকে বিভিন্ন অফিসে জব করে, তারা পার্ট টাইম জবের পাশাপাশি খেলে, তো ছুটি যেই পরিমাণ নিয়ে এসেছিল, তো সুপার 8 আসলে উঠে গেছে ভাগ্যক্রমে, তো এখন ছুটি বাড়ানোর জন্য আবেদন করেছে। কত মধুর, মানে একটা দলকে কতটা আনন্দ দেয়া যায়। আর সেখানে হাথুরু সিং এর কথা হচ্ছে আমরা তো উঠে গেছি, এখন বাকিটা বোনাস, তোমরা খেললে খেলো বাবা, না খেললে যাও। আসলে আপনার এদিকে একটা বিষয় আছে যে আসলে আপনার সবকিছুই কিন্তু মেন্টালিটির উপর, অবশ্যই। এবং হাথুরু সিং এর যে কথাটা বলেছে, এটা যদি আমরা এতক্ষণ নেগেটিভ কথা বললাম, যদি এটা আমরা পজিটিভ দিকটা ধরি, সেটা হচ্ছে হাথুরু সিং হয়তো এই কথাটা বলতে পারেন যে প্লেয়ারদের যেন চাপ না থাকে। আমরা কিন্তু 2007 সালের পরে বলতে গেলে টি-20 বিশ্বকাপ ইতিহাসে কিন্তু এটা আমাদের সেরা পারফরমেন্স। সেক্ষেত্রে আমাদের আসলেই কিন্তু আপাতত হারানোর কিছু নেই, যদিও এখন আমাদের অনেক কিছু অর্জন করা বাকি আছে। সেক্ষেত্রে যদি আপনি একজন কোচ হিসেবে ক্রিকেটারদের বলেন যে আসলে হারানোর কিছু নাই, আমাদের সবকিছু পাওয়ার আছে, তোমরা চাপ মুক্ত খেলো, সেক্ষেত্রে হাথুরু সিং এর এই মেসেজটা কিন্তু আমার মতে দলের জন্য পজিটিভ বার্তাই বয়ে আনবে এবং আমরা হয়তো রেজাল্টও দেখতে পারি। প্রিয় দর্শক, আপনি যেহেতু 2007-এর কথা বলেন, আপনাদেরকে খুব একটা কাকতালীয় বিষয় জানাই, সেটা হচ্ছে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ হয় এবং ওই বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেলে। তো ওই বিশ্বকাপে একটা বিষয় হলো বাংলাদেশ সুপার 8-এ খেলে এবং প্রথম দুটি ম্যাচ অ্যান্টিগাতে হয়, এবং এবারের বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ উঠেছে, প্রথম দুটি ম্যাচ অ্যান্টিগাতে হবে। এবং সেখানে প্রথম ম্যাচটি খেলেছিল অস্ট্রেলিয়ার সাথে, এবারও প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার সাথে। তবে সেই ম্যাচের রেজাল্টটা জানিয়ে দিই, সেই ম্যাচে বাংলাদেশ 123 রানে অল আউট হয়ে গেছিল। মোহাম্মদ আশরাফুল ক্যাপ্টেন ছিলেন। তো সেই ম্যাচে এখন খেলা, এখন শান্ত সেখানে নেতৃত্ব দেবে। 123 অল আউট হয়ে ব্রেটলি খুব ভালো বোলিং করছিলেন ওই ম্যাচে, তামিম সম্ভবত 31 রান করছিলেন, এবং ওই ম্যাচে 13.5 মানে 14 ওভারে খেলা লাগেনি, তার আগেই জিতে গেছিল, একটা উইকেট পড়ছিল অস্ট্রেলিয়ার। তো আসলে তখন তো মাইটি অস্ট্রেলিয়া টিম ছিল, খুব মাইটি টিম, 7 সালে বিশ্বকাপের চ্যাম্পিয়ন, 3 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, একটা ব্যাপক টিম ছিল, রিকি পন্টিং ক্যাপ্টেন ছিল। ওই দলকেও ফেস করেছে, তবে এবারও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এখন দেখা যাক আপনার কি বললেন যে আপনি আমাদের হাতুরু সাহেবের কথা হয়তো কি হতে পারে, একটু পজিটিভও হতে পারে, আমরা আশা করবো সেরকম কিছু হোক। তো আলিফ সাহেব, আমি এখন চলে যাব অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের পরিসংখ্যানে। যদি আমি আপনাকে বলি যে আসলে মুখোমুখি যে কটি ম্যাচ হয়েছে, আসলে কতবার মুখোমুখি জয় পরাজয়, বিশ্বকাপের ময়দানে কেমন পারফরমেন্স, এটা যদি একটু দর্শকদেরকে জানান। ক্রিকেটে একটা কথা আছে, পরিসংখ্যান একটা আস্ত গাধা। সবকিছুর ক্ষেত্রে পরিসংখ্যান একটা আস্ত গাধা। সেক্ষেত্রে ধরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মোট 10 বার দেখা হয়েছে, এর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে একটা বাংলাদেশ, এবং সেই দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু বাংলাদেশ অজিতের বিপক্ষে 4টা ম্যাচ জিততে পেরেছিল, এবং যতবারই টি-20 বিশ্বকাপে দেখা হয়েছে প্রত্যেকবারই হেরেছে। যদিও 2010 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বেশ চাপিয়ে ফেলেছিল, প্রথমে বাংলাদেশ বোলিং করেছিল, অস্ট্রেলিয়াকে 150-এর নিচে অল আউট করতে সমর্থ হয়, কিন্তু যদি অল আউট হয়নি 150-এর নিচে আটকাতে সমর্থ হয়, কিন্তু বাংলাদেশে হয়তো সে ম্যাচটা জেতা হয়নি। সেক্ষেত্রে একটা কথা আপনাকে বলে রাখি, বাংলাদেশ যদি 2000 সেই কত সালের কথা বলছেন আমি বলছি হচ্ছে আপনার টি-20 সিরিজটার কথা, 2019 সালের কথা, 19 সালে তো 19-20, হ্যাঁ, সে করোনাকালীন সময় বাংলাদেশ সেই সিরিজটি খেলেছিল। 2020 বলতে গেলে 2020 সালে কিন্তু ওই বিশ্বকাপ খেলেই হচ্ছে, ওই সিরিজ খেলার পরে বিশ্বকাপ শুরু হয়েছে। হ্যাঁ, 2021 টি-20 বিশ্বকাপের কথা যদি আমরা বলি আর কি, সেই টি-20 বিশ্বকাপটার আগে বাংলাদেশ দুটো সিরিজ খেলেছিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং ওই দুই টিমকে হোয়াইট ওয়াশ সিরিজ ছিল বাংলাদেশ, আর দুই টিমই ফাইনাল খেলছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু কিছু করতে পারে। সেক্ষেত্রে আসলে আমরা জানি যেহেতু মিরপুরে পিচ ছিল, বাংলাদেশ তেমন কিছু করতে পারবে না ওই পিচ ছাড়া, এবং আমরা সেটাই দেখেছি যে এখন পর্যন্ত এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যতগুলো পিচ পেয়েছে, মানে যতগুলো ম্যাচ খেলেছে, এর মধ্যে বেশিরভাগ কি সবগুলো ম্যাচের পিচই ছিল কিন্তু মিরপুরের মতো। কারণ মিরপুরে কিন্তু আমরা মাঝে মধ্যে একটু ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন দেখতে পাই, যেটা আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা দেখে ফেলেছি। কিন্তু এখন বাংলাদেশের সামনে হবে আসল পরীক্ষা, কারণ বোলিং পিচগুলোতে আপনার দুই টিমের আপনার যে পার্থক্য সেটা কিন্তু একটু কমে যায়, কিন্তু যখন আপনার স্পোর্টিং পিচ বা ব্যাটিং পিচ দেন তখনই কিন্তু আসল পরীক্ষাটা হয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় যে বাংলাদেশ অ্যান্টিগার এই মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে কেমন করতে পারে। আচ্ছা, আমি এখন আপনারা জানিয়ে দিই দর্শকদের আরেকটি কথা, ভারত ইতিমধ্যে ব্যাটিং এ নেমে গিয়েছে। তো লাইভটি আপনাদের প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে লাইভটি চলাকালীন সময়ে আপনারা আমরা প্রেডিকশন দিই, এই প্রেডিকশনে কে জিতবে সেটি যদি আপনারা লাইভে জানাতে পারেন
পারেন, এবং সেটি মিলে গেলে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। তো আজকের প্রশ্নটি আছে, আগামীকাল ভোরে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে কে জিতবে তার প্রেডিকশন করে জিতে নিতে পারেন বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। অনেক দর্শক দেখছেন, আমাদের অনেক কমেন্টও আসছে। ইঞ্জিনিয়ার আমিনুর রহমান বলেছেন দরকার নাই খেলার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। রাসেল আহমেদ বাংলাদেশকে বলছেন সালাউদ্দিন আইয়ুবী মেরুদণ্ডহীন বাংলাদেশ। মেরুদণ্ডহীন বাংলাদেশ আসলে আমরা বলেছিলাম একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে একটি ব্যাটিং মানে টিমের ব্যাটিং লাইনের মেরুদণ্ড বলা হয় টপ অর্ডারদেরকে। তো ওই টপ অর্ডাররা যেহেতু রান পাচ্ছে না, তো আমি আসলে আমাদের যে গেস্ট আছেন আজকে তার বক্তব্য অনুসারে আমি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ডহীন ভাবে ব্যাটিং করছে। এমডি সুমন বলছেন লিটনকে বাদ দিলে ভালো হবে। শামীম আহমেদের বক্তব্য হলো আজকের খেলাটাকে খুব গুরুত্ব দিতে হবে, ওপেনিং এ যারা থাকবেন আল্লাহর ওয়াস্তে একটু ভালো করে খেলবেন। হ্যাঁ, সুতরাং আমরা আসলে অনেক কমেন্ট আসলে সব কমেন্ট আসলে পড়া সম্ভব না। আলী ভাই, আপনাকে জানিয়ে দিই যে বিশ্বকাপের পরে কিন্তু বাংলাদেশ কি করবে, 5 বছর পর ভারতে যাবে। আজকেই সূচি ঘোষণা হয়েছে, তাই না? তো এই যে বিশ্বকাপের মধ্যে একটা নতুন সিরিজের একটা পরিকল্পনা, যেখানে 3টা টি20 আছে, 2টা টেস্ট আছে, এই পরিকল্পনার মধ্যে তারা কিন্তু মাথার মধ্যে অলরেডি ভারত সিরিজ হয়তো নিয়ে নিতে পারে। তো এর আগেই প্রস্তুতি ম্যাচে ভারতকে কি করেছে, হারিয়েছে, এই ভারত হেরেছে। তো এই যে হেরেছে বা বাংলাদেশের যে গ্রুপ পর্বে আবার জয়ে ফিরে আসা, আফ্রিকার বিরুদ্ধে জিততে জিততে হেরে যাওয়া, সুপার 8 দীর্ঘ 17 বছর পর আবার সুপার 8 আসা, যে কালকে থেকে যে জার্নিটা শুরু হবে, এটা তো একটা নতুন জার্নি, তাই না? এই জার্নিতে দীর্ঘদিন বাংলাদেশ এই জার্নি করেনি। তো এই জার্নিতে আসলে আপনার জায়গা থেকে আপনি কি প্রত্যাশা করবেন? মানে আপনিও কি হাতুড়ু সিংহের মতো বলবেন যে আমরা পেয়েছি, এখন তো আর কিছু হারাবার নেই, হ্যাঁ, নাকি তাহিদের মতো আপনি বলবেন যে আমাদের লক্ষ্য হচ্ছে সেমিফাইনাল খেলা, আমরা সেই সামর্থ্য রাখি? এখন আপনি কোন প্রত্যাশার মধ্যে হাঁটছেন, আমি যদি একটু দর্শকদের জানাতেন। যদি একজন বাংলাদেশি সমর্থক হিসেবে আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা। কিন্তু যদি আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে প্রশ্ন করেন যে আসলে বাংলাদেশ কেমনটা করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ যদি জেতে তাহলে হয়তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে পারে, যদি আর কি ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন পায়, যেখানে আফগানিস্তানের স্পিনাররা তেমন সুবিধা পাবে না। আর পাশাপাশি হচ্ছে কালকের ম্যাচটা আসলে খুব বড় ভূমিকা পালন করবে, যে কালকের ম্যাচটাতে কি করে। যদি কালকে বাজেভাবে হেরে যায় তাহলে হচ্ছে বাংলাদেশ টোটালি মোরালি ডাউন হয়ে যাবে। কারণ একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। মানে আমরা যদি বলি যে হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচটার কথা, যে শ্রীলঙ্কার ম্যাচটা যদি না জিততো তাহলে তো নেদারল্যান্ডসও জিততে পারতো না। তার মানে শ্রীলঙ্কার ম্যাচটা যেমন মোমেন্টাম ঘুরিয়েছে, আমাদের কাছে মনে হয়েছে সুপার 8এও মোমেন্টাম ঘোরাতে পারে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচটি, যদি এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি, এবং অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, কারণ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন বর্তমান খুবই বিধ্বস্ত। সেই হিসেবে আসলে আমাদের বোলিং লাইন খুব ভালো ফর্ম আছে। বোলিং লাইন যদি একটু এই ফর্মটা ধরে রাখতে পারে, তো আমার কাছে মনে হয়েছে যে না, আসলে বাংলাদেশ আসলে কি জয় দিয়ে সুপার 8 শুরু করতে পারবে। তো এই যে আমি বললাম, আপনাকে বলবো এখন যে মোহাম্মদ আশরাফুলের ক্যাপ্টেন্সিতে কিন্তু আমরা একটা ভালো বিশ্বকাপ খেলেছি। হ্যাঁ, তো সেই সময় কিন্তু আশরাফুলের পারফরমেন্স নিয়ে কোনো কেউ প্রশ্ন তোলেনি, বরঞ্চ আরো কিছু মানে নতুন শটের উদ্ভাবন করেছে বাংলাদেশের হয়ে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সমস্ত মাঠ জুড়ে বাউন্ডারি মেলা। এই যে ব্যাপারটা ক্যাপ্টেন্সি থেকে আপনার মাঠে দাঁড়িয়ে যে মানে নেতৃত্ব দেয়া, পারফর্ম করে, এই জিনিসটা কিন্তু শান্তর মধ্যে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। শুধু দেখতে পাচ্ছি তাই না, মানে মাঠের মধ্যেও যেন আসলে শান্তকে দেখবেন ক্যামেরায় কিন্তু খুব কম দেখা যায়, ক্যামেরাতেও খুঁজে পাওয়া যায় না। এমন জায়গায় ফিল্ডিং এ দাঁড়ায়, সে আসলে ক্যামেরা থেকে খুঁজে পায় না। যদিও তিনি দু একটি ক্যাচ ধরেছেন, খুবই ভালো লেগেছে ক্যাচগুলো। তা শান্তর যে ব্যর্থতা, এটা কি আসলে আপনার কি মনে করছে, সে খুব দ্রুত ওভারকাম করতে পারবে, নাকি এই ব্যর্থতাটা তাকে আসলে আরো বেশি মানে সংকুচিত করে দিচ্ছে? আপনি কি বলবেন এটাকে? দেখেন, আপনি যে আশরাফুলের কথাটা বললেন, আশরাফুল যখন ক্যাপ্টেন্সি পেয়েছে, আশরাফুল কিন্তু 2007 ওয়ানডে বিশ্বকাপের পরেই বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা পেয়েছে। তো তিনি যে সময় ক্যাপ্টেন্সি পেয়েছেন তখন তিনি পুরো পিক ফর্মে, এবং তিনি তখন বাংলাদেশের একমাত্র স্টার, যিনি হচ্ছে আপনার এমন একজন, যেমন ইন্ডিয়ানরা কি দেখে, বিরাট কোহলির মধ্যে কি দেখে যে আমাদের একজন ব্যাটিং স্টার আছে, পাকিস্তানিরা বাবর আজমে দেখে। আমরা সেই সময় আমাদের একজন আশরাফুল পেয়েছিলাম, যিনি হচ্ছে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং একমাত্র তিনি হচ্ছে, ধরেন যদি কোনো বড় প্রতিপক্ষ থাকতো তাহলে আমাদের আশা থাকতো যদি আশরাফুল ভালো কিছু করে, যদি তিনি আফতাবের সাথে একটা পার্টনারশিপ করে, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারে। এখন শান্তর কথাটা যেটা আসছে, শান্ত কিন্তু এমন না যে শান্ত পারফরমেন্স না করে ক্যাপ্টেন্সিটা পেয়েছে। গত বছর তিনি বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে লিডিং রানস করেছিলেন, আর তিনি ছন্দে থাকলে তার ব্যাটিং এভারেজ আপনার 14-15 থাক, সেটা বিষয় না, কিন্তু তিনি টপ স্কোরার। হ্যাঁ,
এভারেজ তার 14-15 ফ্যাক্টর না, কিন্তু তিনি টপ স্কোরার। তবে তার এভারেজ 14-15 ছিল না, তার এভারেজ 40 প্লাস ছিল। আমি বললাম যে টি20, আপনি টি20 তার একটু এভারেজটা একটু দেখবেন, মানে টি20 এভারেজটা আমি সেটা বলছি যে আপনি যখন আপনি আপনার রান হচ্ছে সর্বোচ্চ কত 114 বা 116, আপনার এভারেজ হচ্ছে 10, 12, 14, মানে আপনি এটাতে গর্ব করার কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে গর্ব করার কিছু নেই যে আমি সব ফরম্যাটে। তবে আপনাকে একটা স্মৃতি মনে করিয়ে দিয়ে রাখি, গত বছর যখন বাংলাদেশ ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দেশের মাটিতে, সেই সিরিজটাতে কিন্তু শান্ত ম্যান অফ দ্য সিরিজ ছিলেন। পাশাপাশি হচ্ছে শান্ত কিন্তু একেবারে এই বছর যে রান পাননি তা কিন্তু না, যেমন ধরেন হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু তিনি সেঞ্চুরি করে ম্যাচ জিতালেন, বাংলাদেশকে কিন্তু সিরিজ জিতিয়েছে, ওই বাংলাদেশ সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে শান্তর ক্যাপ্টেন্সিতে। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে একটা জিনিস আর কি আপনাকে বলতে চাই, টি20তে আর কি শান্তর যে ব্যাপারটা, বর্তমানে তিনি বিপিএল থেকে কিন্তু ম্লান ব্যাট হাতে। আবার তিনি যে কয়েকদিন আগে কিন্তু এই টি20 বিশ্বকাপের আগে যে ডিপিএলটা হলো সেখানে কিন্তু তিনি বেশ কয়েকটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেক্ষেত্রে একটা কথা আর কি, বর্তমানে আমার যেটা মনে হচ্ছে যে টি20 ফরম্যাটটা আসলে শান্ত একটু ঘাবড়ে যাচ্ছেন। তবে একটা কথা আমার মনে হয় যে যেহেতু সামনে ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন গুলো আসছে, শান্ত যদি একটা ইনিংসে ক্লিক করতে পারে তবে আমার মনে হয় সামনের দিনগুলো তো। প্রিয় দর্শক, আসলে এই যে আমরা চাচ্ছি যে আসলে একটা ক্লিক, মানে একটা ব্যাটার লিটন বা তানজিদ তামিম বা শান্ত, তারা যে একটা বৃত্তের মধ্যে ঘুরছেন ব্যর্থতার, এখান থেকে একটা ক্লিক পড়লে সেই বৃত্তের বাইরে চলে আসবে, এমনটা আমরা চাচ্ছি, বা আমাদের আলিফ ভাই সেটাই বলছেন যে একটা ক্লিক পড়লে ব্যর্থতার বৃত্তের বাইরে চলে আসবে, তারা নিজেদের চেনা ছন্দে ফিরে আসবে। তো এই ছন্দে ফেরাটা খুব জরুরি, কারণ আমাদের আসলে সুপার 8 পর্ব, যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। একটা ভুল করলে সে একটা ভুলকে পিক করেই প্রতিপক্ষ জয় পেয়ে যাবে, আর একটা জয় মানে আসলে বহু সমীকরণ, বহু পিছিয়ে যাওয়া, রান রেট আছে, পয়েন্ট আছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা চাইবো যে আমাদের অবশ্যই সব তারা ভালো করুক, তারা আসলে যে ব্যর্থতার গ্লানি আছে, যে একটা সমালোচনা আছে, ট্রল হচ্ছে, সবকিছু ট্রলটা ঘুচিয়ে দিয়ে তারা সুপার 8 দিয়ে তাদের নিজেদেরকে আসলে ছন্দে ফেরাক। প্রিয় দর্শক, আপনারা অনেক কমেন্ট করছেন, একটু কমেন্ট পড়ি আলিফ, একটু কমেন্ট পড়ে নেই। অনেক দর্শক আসলে, নাজমুল হাসান, আসলে এত কমেন্ট আসলে পড়ে, অনেক কমেন্ট আসলে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ জিতবে, শান্ত, লিটন, সমালোচনা, অনেক কিছু। আসলে প্রিয় দর্শক, আপনারা বাংলাদেশ জিতবে এটা আমরাও প্রত্যাশা করি, কিন্তু আসলে যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি তাদেরকে নিয়ে আমরা এমন কোন সমালোচনা করব না যে সমালোচনা করার কারণে তাদের ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবনে কোনো একটা মানে অসম্মান হয় বা একটু লজ্জিত হয়, এটা আমরা মাথায় রাখবো। কারণ আসলে দেখেন, তার একটা পরিবার আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, ভাই, মানে সবকিছু মিলিয়ে তাদেরকে আসলে তারাও চেষ্টা করছে মাঠের মধ্যে যে আসলে সর্বোচ্চটা দেয়ার। তারা আসলে নিজেদের দক্ষতা দেখিয়ে, নিজেদের পারফরমেন্স দেখিয়ে তারা 15 জনের সদস্য হয়েছে। সেই 15 জনই আপনাদেরকে সেই জায়গা উপহার দিয়েছে যে জায়গায় আমরা অনেক দর্শক বলেছিলাম নেপালের কাছেও এই টিম হারবে, আমরা কেউই দ্বিতীয় রাউন্ড প্রত্যাশা করিনি, তাই না? সেখানে বাংলাদেশ টিম অলরেডি 3টা ম্যাচ জিতেছে, দক্ষিণ আফ্রিকার কাছে প্রায় জিতে গিয়েছিল ম্যাচ, এবং 17 বছর পর আবারও সুপার 8 এসেছে। তো এই টিমের প্রতি আমরা একটু ভরসা রাখবো, আমরা হয়তো সমালোচনা করবো, আমরা তাদেরকে একটু দোষ দেবো যে না, সে তার কারণে আমরা ম্যাচ হেরেছি, তার ওই জায়গাটা খারাপ ছিল, কিন্তু এর কারণে তাকে নিয়ে আমরা কোনো ট্রল করবো না, বা তার আসলে পারিবারিক ব্যাপার টানবো না, তার জাতিগত ব্যাপার টানবো না। আমরা সবসময় মাথায় রাখবো এই বিষয়টা, কারণ তারা আমাদেরই কারোর সন্তান, আমাদেরই কারো ভাই, আমাদেরই কারোর বাবা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এরাই আমাদের প্রতিনিধিত্বকারী। বাংলাদেশ আসলে বিশ্বের বুকে এখন বাংলাদেশের ক্রিকেট দলটা এখন ভালো প্রতিনিধিত্ব করছে। তো আলিফ ভাই, আমি যদি আপনাকে এখন বলি অ্যান্টিগার মাঠের কথা, অ্যান্টিগার মাঠ আসলে কিন্তু একটা বিখ্যাত মাঠ। কি কারণে? স্যার ভিভ রিসার্চের নামে করায় ব্রায়ান লারার 400 রানও সম্ভবত এই মাঠেই করা ছিল। তবে আমার মনে হচ্ছে ভিভ রিসার্চ স্টেডিয়ামে ব্রায়ান লারা 400 রানটা এই মাঠে করা কিনা না, ভিভ রিসার্চ স্টেডিয়ামের পাশে অ্যান্টিগাতেই আরেকটি স্টেডিয়াম আছে, সে মাঠে আর কি লারা 400 করেছিলেন। সে মাঠটা এখন প্রায় পরিত্যক্ত। আচ্ছা, সেই মাঠটা এখন এসে, তাহলে আমারই বোঝা ভুল যে হয়তো বা এই মাঠে একটা স্মৃতি ছিল। তো এই যে আমি একটু জানিয়ে দিই প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের যে পরিসংখ্যান আপনারা জেনেছেন যে 10টি ম্যাচে মুখোমুখি 6টি অস্ট্রেলিয়া জিতলেও 4টি বাংলাদেশ জিতেছে। তার মানে বাংলাদেশ একেবারে আসলে অস্ট্রেলিয়ার সামনে অসহায়ভাবে হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমি একটা জিনিস জানিয়ে দিই, সেটা হলো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ম্যাচে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের 257, 2-এ আছে মিচেল মার্শ, তার 178 রান। তার মানে ডেভিড ওয়ার্নার বলি বা ট্রেভিস হেড বলি বা ম্যাক্সওয়েল বলি, যারা মার কাটার ক্রিকেটার, বাংলাদেশের বিরুদ্ধে আসলে সেরকম ভাবে কেউ 200 কোটা এখনো পেরোতে পারেননি। তৃতীয় সেরায় আছে মাহমুদুল্লাহ রিয়াদ, তার রান 164। উইকেট টেকার হিসেবে যদি আমরা দেখি, সেখানে অবশ্য অ্যাডাম জাম্পা একটু এগিয়ে। অ্যাডাম জাম্পা 13টি উইকেট নিয়েছেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার হেড টু হেড মুখোমুখিতে। সেখানে সাকিব আল হাসানের উইকেট আছে 12টি। তার মানে ব্যাটে বলে সাকিব আল হাসান কিন্তু সব জায়গায় একটা রাজত্ব করে। আমরা জানি যে সাকিব আল হাসানের অনেক হেটার্স আছে বাংলাদেশে, তারা না ব্যক্তিগত কিছু বিষয় আছে, বাণিজ্যিক কিছু বিষয় আছে, সে কারণে সাকিব হেটার্স কিছু আছে, কিন্তু মাঠের সাকিব কিন্তু আসলে বাংলাদেশের সাকিব।
বাংলাদেশের সাকিব, সাকিব খেলে মানে বাংলাদেশ জেতে, সাকিব জ্বলে ওঠে মানে বাংলাদেশ জ্বলে ওঠে। তো আপনার কাছে কি মনে হচ্ছে, আজকে দেখছেন সাকিবের একটা আমরা একটা কি দেখেছি, একটা প্র্যাকটিস দেখেছি, সে কিন্তু এই যে এটা আসলে তার এই ঘাড়ে কিন্তু কোনো ব্যথা নেই, কিন্তু এটা পরে ব্যাটিং অনুশীলন করলে মানে আপনি মানে কি সুবিধা পাবে একজন ব্যাটার, সেটা যদি আপনি দর্শকদের একটু ক্লিয়ার করতেন। আমরা যদি প্রথম গত বছর যদি একটু ফিরে যাই 2023 ওয়ানডে বিশ্বকাপটা, সেই বিশ্বকাপ থেকেই সাকিব ব্যাটিং এ মোটামুটি স্ট্রাগল করছেন। পরবর্তীতে জানা যায় যে তিনি মূলত এত স্ট্রেস নেওয়ার কারণে তিনি এক চোখে একটু কম দেখছেন, একটু ঝাপসা দেখছেন, যে কারণে হচ্ছে সাকিবের যে যখন বল আসে তখন তার কিছুটা দৃষ্টিভ্রম হয় এবং তিনি আগের মতো শট নেগোশিয়েট করতে পারছেন না। এবং তার হেড পজিশনটা আমরা জানি যে একজন ব্যাটারের জন্য তার যখন বল রিলিজ করবে এবং তিনি যখন শট খেলবেন তার হেড পজিশনটা ঠিক রাখা মানে কতটা গুরুত্বপূর্ণ। সাকিব মূলত যেন তার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং তার হেড পজিশনটা যেন ঠিক থাকে, সেই কারণেই মূলত তিনি এভাবে প্র্যাকটিস করছেন। এবং আমরা জাস্ট দেখছি যে নেক ব্যান্ড পরে তিনি প্র্যাকটিস করছেন এমনই, কিন্তু জিনিসটা যতটা সহজ মনে হচ্ছে তেমন না, কারণ তিনি যেভাবে প্র্যাকটিস করছেন তার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি মানে আমার কাছে এটা তো পরে থাকাটা একটা কষ্টকর ব্যাপার। আমি একবার দেখেছি আমার রিলেটিভকে, কিন্তু সেখানে এটা পরে তার উপরে হেলমেট পরে আপনি ব্যাটিং করছেন, এটা আমার কাছে খুবই কষ্টসাধ্য মনে হয়েছে। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আর একটু কমেন্ট পড়ি। মোহাম্মদুল্লাহ বাবু নামে একজন কমেন্ট করেছেন, আমরা আসলে একটা প্রশ্ন রেখেছিলাম আমাদের আজকে লাইভের ক্যাপশনে, সুপার 8 ম্যাচ ভোরে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে শান্ত লিটনরা দাঁড়াতে পারবেন কিনা। মোহাম্মদুল্লাহ বাবু বলেছেন দাঁড়াতে পারবে কিন্তু জিততে পারবে না। কিন্তু বহু দর্শক আছে তারা বলেছেন যে আসলে বাংলাদেশ জিতবে, কেউ বলেছে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, অনেক দর্শকে বলেছে বাংলাদেশ জিতবে, কিন্তু কেউ কোনো ভাই তারা আসলে হতাশাবাদী বা আশা পাচ্ছেন না, তারা আসলে কোনোভাবে মনে করছেন না বাংলাদেশ জিতবে, কিন্তু আমরা চাই যে জিতুক। এর পাশাপাশি আমি আরেকটি জানিয়ে দেব যে তামিম ইকবাল খেলবে কিনা একটু জানাবেন। আসলে তামিম ইকবাল কিন্তু টি-20 দলে দীর্ঘদিন ধরে নেই। সৌম্য সরকার, তাকে দলে নেওয়া দরকার। আসলে একজন বলেছে সৌম্য সরকার কিন্তু তাকে দলে নেওয়া হয়েছিল, তিনি আসলে ভালো খেলতে পারেননি। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিই, কারণ খেলা অলরেডি মাঠে গড়িয়েছে, ভারতের ম্যাচ, ভারত ব্যাটিংয়ে নেমেছে এবং ভারত ইতিমধ্যে 2 ওভার 5 বল খেলে ফেলেছে। 11 রানে তাদের একটি উইকেটও হারিয়ে গেছে। তার মানে রোহিত শর্মা আউট হয়েছেন 13 বলে 8 রান করে ফজল হক ফারুকের বলে। ফজল হক ফারুক কিন্তু একটা মানে কি বলা যায়, এখন সর্বোচ্চ উইকেট টেকার এবারে বিশ্বকাপে, পাশাপাশি আগুনে বোলিং করছেন, তার বিরুদ্ধেও কিন্তু শান্ত লিটনকে খেলতে হবে। হ্যাঁ, তানজিদ তামিমকে খেলতে হবে, তাহিদুলকে খেলতে হবে। এবং তামিম ইকবালের কথা যে উঠছে, তামিম ইকবালের ব্যাট প্যাচটা কিন্তু এই ফারুকের মাধ্যমে শুরু হয়েছে। হ্যাঁ, এই যে এই ফজল হক ফারুকের মানে বলে সে কয়েকবার ব্যর্থ হওয়ার কারণে মানে তার আসলে একটা স্ট্রেস শুরু হয়েছিল, সেখান থেকে একটা দীর্ঘ আলোচনা, দীর্ঘ পরিক্রমা, সেখান থেকে ধীরে ধীরে আর কি তো ভারতের খেলা দিকে আমরা নজর রাখবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে আসলে আমরা অনেক কথা বলে ফেলেছি। এখন আমরা চলে যাব আলিফ ভাইয়ের কাছে। আলিফ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ টিম কালকে যদি আগে ব্যাটিং করে তাহলে কত রান করলে তাদের অন্তত স্বস্তিতে খেলতে পারবে, বা পরে ব্যাট করলে যদি হচ্ছে বা আগে বোলিং করে তাহলে অস্ট্রেলিয়া কতর মধ্যে আটকে দিলে বাংলাদেশের জন্য সুবিধা হবে। আপনি আসলে আপনার জায়গা থেকে যদি বাংলাদেশ প্রথমে বোলিং করে, যেহেতু বোলিং এর কথাটা আগে বললাম, কারণ বোলিং শক্তির জায়গাটাই, হ্যাঁ, যদি বাংলাদেশ আগে বোলিং করে তাহলে যদি 170 কিংবা 180 মধ্যে যদি আটকাতে পারে তাহলে আমার মতে এটা বাংলাদেশের জন্য একটা মেন্টাল বুস্ট হবে। কিন্তু যদি 190 প্লাস চলে যায় তাহলে আমাদের ব্যাটিং এর যে বেহাল দশা, আমার মনে হয় না যে তেমন কিছু করতে পারে না। 190 প্লাস হিউজ রান, হ্যাঁ এটা আসলে হিউজ রান। সেটা আগে হোক বা পরে হোক, তার বোলারদের অবশ্যই কাজ থাকতে হবে 150 নিচে আটকানো, এবং অবশ্যই আগে ব্যাটিং করলে 180 প্লাস করতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশ টিম আসলে ব্যাটে বলে। তবে বাংলাদেশের ব্যাটিং এর কথা যদি বলি, বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে এবং 180 প্লাসে যেটা বললেন, এটা আমার মনে হচ্ছে কম্পারেটিভলি টাফ হবে। যেমন নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা ম্যাচটা দেখেছি যে উইকেট দুইটা শুরুতে চলে গিয়েছে, কিন্তু সাকিব আর তানজিদ তামিম যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল যে 180-90। আমি আপনাকে একটু কথা বলি যে তানজিদ তামিমের ব্যর্থতা নিয়ে কম আলোচনা হচ্ছে কেন জানেন? মানে তানজিদ তামিম কখনো যোগ্য সঙ্গী পাচ্ছেন না। তিনি আসলে আসার পরে দেখতে মানে আসলে লিটন এবং শান্ত তারা দুজন নিজেদের পিঠ বাঁচাতেই মরে যাচ্ছে, তাকে ওকে সঙ্গ দিবে। আমার কাছে দেখে মনে হয়েছে যে হচ্ছে আসলে ও সঙ্গ পাচ্ছে না। যেমন সাকিবের সাথে একটা সঙ্গ পেয়েছে, ছোট্ট একটা ভালো একটা কার্যকরী জুটি গড়ে দিয়ে গেছে এবং তার ইনিংসটাও ভালো ছিল, ওই জন্য খেলাগুলো দেখিয়ে দিয়েছে। তা আমার মনে হয়েছে যে আসলে এরকম ভাবে একটা অভিজ্ঞ যদি সঙ্গ দিতে পারে আমাদের তানজিদ তামিমকে, ভালো কিছু করে দেখাবে। এই যে 2015 বিশ্বকাপে যে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন 4 মেরে ম্যাচ জেতালো শফিউল ইসলাম, তার একটা বক্তব্য আছে ম্যাচের পরে যে অপর প্রান্তে যদি রিয়াদ ভাই না থাকতেন আমি হয়তো 4টা মারতে পারতাম না। তারপরে 4 মেরেছে সে, কিন্তু তার কাছে মনে হয়েছে অপর প্রান্তে রিয়াদ ভাই না থাকলে এই 4টি সে মারতে পারতো না। তার মানে আপনার এই অপর প্রান্তে শান্ত লিটন থাকলে তানজিদ তামিম হাসবে না।
মানে শান্ত লিটন থাকলে হাসবে, কিন্তু শান্ত লিটনকে রানে ফিরতে হবে। লিটন দাস থাকলে ও বুঝতে পারছে না লিটন ভাই আছে, আমার এখন প্যারা নেই, আমি একটু মারি, আমার এখন চাপ নেই। কিন্তু ও যখন দেখছে লিটন ভাই শান্ত ভাই পাচ্ছে না, তার মানে আমার একটু ধরে খেলতে হবে, তখন ওর ভেতরে চাপ চলে আসছে। আমার কাছে মনে হয়েছে, আমি গত 4টা ম্যাচ দেখার পর আমার মনে হয়েছে যে তানজিদ তামিমকে আসলে কেউ যোগ্য সঙ্গ দিতে পারছে না। তো এই সঙ্গটুকু যদি দেয় ওরা দুজন, আমার মনে হয় যে না, তানজিদ তামিমও ভালো করবে। এবং তাহিদ হৃদয় যে সাহসী ক্রিকেটটা খেলছে আসলে দরকার আছে, পাওয়ার হিটিং একজন ব্যাটার থাকা উচিত, যার জন্য আপনার প্রতিপক্ষের সবগুলো বোলার একটু আলাদা আলাদা পরিকল্পনা সাজাবে, নিজেদের লাইন লেন্থ বা তার থেকে একটা বিকল্প কিছু ভাবতে বাধ্য করবে, অধিনায়ককে দল বোলিং ফরমেশনে চেঞ্জ আনতে বাধ্য করবে। মাহমুদুল্লাহ তার ফর্মে আছে, সাকিবও ফর্মে ফিরেছে, অবশ্যই ভালো লাগছে। পরপর 2 ম্যাচে সাকিব ব্যাটিং রান পেয়েছে, বোলিং উইকেট পাচ্ছে, ফিল্ডিংও আমি আসলে দেখছি না, নেতৃত্বে কোনো ঘাটতি নেই, ম্যানেজমেন্টও কোনো সমস্যা নেই, শুধুমাত্র টপ অর্ডার ছাড়া। তো সেখানে বাংলাদেশের দুর্বলতা কাটিয়ে উঠুক, এটাই আমরা চাইবো। লিটন, সৌম্য, শান্ত মুক্ত দল চাই। ভাই আসলে শান্তকে বাদ দেন, বাংলাদেশ জিতবে ভাই। জয় রবি ভাই এবং জহিরুদ্দিন মঈন ভাই, আপনারা আসলে অনেক কিছু বলেছেন, অনেক কমে, আপনারা সহ অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন, কিন্তু যেহেতু 15 জনের দল নিয়ে গিয়েছে, সেহেতু এই 15 জনকে দিয়ে আমরা সুপার 8-এ উঠেছি, আমরা আর একটু দেখি তারা কতদূর যেতে পারে, এরপরে আমরা আপনাদের এই যে মতামতগুলো সেটুকু আমরা আসলে কাজে লাগানো যায় কিনা। আর একটা কথা আর কি বলা উচিত, সেটা হচ্ছে যে আমরা যে বলছি একে বাদ দেন ওকে বাদ দেন, ভাই আমাদের সামনে আমাদের কাছে এর বিকল্প নাই, হ্যাঁ, শান্তের আমাদের কাছে এগুলোই বেস্ট, এবং এই 15 জনই আমাদের কাছে বেস্ট, এজন্য আমরা তাদেরকে বিশ্বকাপে নিয়ে গেছি। হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে এটাই বেস্ট, এবং এদের প্রতি ভরসা রাখি, এবং আমরা আসলে ট্রল না করি। প্রিয় দর্শক, আমি আবার আপনাদেরকে জানাই যে হ্যালো ক্রিকেট বাংলা ভিশনের এই যে টি20 বিশ্বকাপ ঘিরে বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেট লাইভটি চলাকালীন সময়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচে কে জিতবে তার প্রেডিকশন কমেন্টে করুন, এবং কমেন্ট করে জিতে নিতে পারেন বাংলা ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। লাইভটি শেয়ার করুন এবং কমেন্ট করুন। তলিব ভাই, আমরা আসলে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দর্শকদেরকে, অনেকগুলো দর্শক আছে, তাদেরকে বিদায় জানাতে আসলে এখনই মন চাচ্ছে না, কিন্তু আসলে খেলা যেহেতু শুরু হয়ে গেছে, সবাই খেলাও দেখবে। ভারতের আজকের যে খেলা, রোহিত শর্মা কিন্তু আসলে কি খুব ভালো ফর্মে, এবং আজকে ভারত একটু আলাদা কিন্তু ব্যাটিং লাইন, আজকে কিন্তু ভারত ব্যাটিং লাইন চেঞ্জ করছে। তো আমরা যদি বলি যে আসলে ব্যাটিং লাইন যদি চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই আজকে ওপেনিং করছে বিরাট কোহলি আর রোহিত শর্মা, তার মানে কি এটা কিন্তু বিরাট চেঞ্জ। বিরাট কোহলি কিন্তু বিশ্বকাপে রান পাচ্ছে না, শান্তর থেকেও বেশি অবস্থায়, মানে ভারতীয় গণমাধ্যম খুললে আপনি দেখবেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি খুব বিপদে আছে। তার মানে ভারত কিন্তু অলরেডি সেখান থেকে ফরমেশন চেঞ্জ করে প্লেয়ারদেরকে একটু উজ্জীবিত করার চেষ্টা করছে। তো বাংলাদেশ হয়তো এরকম কিছু করতে পারে, আমি যদি ভুল না করি। তো এরকম কিছু ঘটুক আমরা চাই। এখন যদি আপনি শেষ কথা হিসেবে বাংলাদেশ টিমের আসলে প্রত্যাশার জায়গা থেকে আপনি কিছু বলতে দর্শকদেরকে জানিয়ে দেন যে আপনার প্রত্যাশা কি কালকের ম্যাচ ঘিরে, ব্যক্তিগত পারফরমেন্স কার কারটা আপনি আসলে চান যে উজ্জ্বল হোক? দর্শক হিসেবে আমার, যদি একজন দর্শক হিসেবে বলেন, বাংলাদেশ ক্রিকেট ভক্ত হিসেবে আপনি আসলে কালকে, তাহলে হচ্ছে আমি চাইবো অবশ্যই ম্যাচটা বাংলাদেশ জিতুক। সেক্ষেত্রে হচ্ছে মুস্তাফিজ যেভাবে বল করেছে, যে ব্যাটার জানে যে মুস্তাফিজ কি বল করবে, কোথায় বল করবে, কিন্তু তিনি শট খেলতে পারছেন না। এই জায়গাটা একজন ভক্ত হিসেবে দেখা যে কতটা স্যাটিসফ্যাক্টরি, এটা আপনি ভালো বুঝবেন, আপনি যেহেতু আপনি একজন ভক্ত। সেক্ষেত্রে আমি চাইবো যে মুস্তাফিজ যে ফর্মটা আর কি ক্যারি অন করছেন, সেই ফর্মটাই যেন সামনের দিনগুলোতেও, এই বাকি 3টা ম্যাচেও যেন, সুপার 8-এর 3টা ম্যাচেও যেন তিনি এভাবেই আর কি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেন, যেন আমরা সেমিফাইনাল খেলতে পারি। আর শুরুতে যদি আমরা ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের উইকেটটা নিয়ে নিতে পারি, তাহলে আমার মনে হয় উই আর ভেরি মাচ ইন দ্য গেম। তবে এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা জুটি, এরাও কিন্তু আসলে ওপেনিং করছে, তাই না? এর আগেও কয়েকটা ম্যাচ করেছে, কিন্তু এই জুটি যে ফরমেশন চেঞ্জ বা যাই বলুন না কেন, ভালো করছে না। রোহিত শর্মা বলি বা বিরাট কোহলি বলি, কিছু কোথায় জানি কিছু একটা কমতি থেকে যাচ্ছে, তাই না? আমার ভারতেরও মনে হয় সম্ভবত বোলিং ব্যাটিং ফরমেশনে চেঞ্জ আনতে পারে আজকের ম্যাচটা। আমার কাছে আমি হয়তো ভুলে গেছি, মানে ভুল করেছি একটা, সেটা হলো রোহিত শর্মা এই বিরাট কোহলি আজকে কিন্তু ওপেনিং জুটি নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচেও তারা ওপেনিং জুটি করেছিল, পাকিস্তানের সাথেও করেছিল। তো আসলে আমার মনে হচ্ছে যে এরা চেঞ্জটা করা, হয়তো আরো চেঞ্জ আনা দরকার। বাংলাদেশ টিমও একটু ঘুরে দাঁড়াক বা একটু ছিন্ন ভিন্ন কিছু করুক, বিকল্প কিছু ভাবুক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে জানিয়ে দিই বাংলা ভিশনের এই বিশেষ আয়োজন, সেটি আসলে লাইভ চলাকালীন সময়ে কে জিতবে এই প্রেডিকশন করবেন, কিন্তু প্রত্যেকটা ম্যাচ ঘিরে আলাদা আলাদা থাকে। আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। এই ম্যাচে কে জিতবে তা কমেন্টে প্রেডিকশন করে জিতে নিতে পারেন পুরস্কার আপনিও। তো আপনারা বাংলা ভিশনের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ভিশনের সাথে থাকবেন। আর বাংলাদেশ টিম যেন জিতে আরো চমক সৃষ্টি করুক, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাক, সেই প্রত্যাশা করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।